স্বাগত ডিজি বাংলার দিনের খবরে, সঙ্গে আছি ইমদাদুল হক। শুরুতেই শিরোনাম। বাংলাদেশ বিষয়ে বাংলাভাষী কর্মকর্তা নিয়োগ দিল ফেসবুক। প্রযুক্তিপণ্য রপ্তানি ও ই-বর্জ্য ব্যবস্থাপনায় নেতৃত্ব দেবে বাংলাদেশ। জাতিসংঘের সম্মাননা পেল বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল। সংসদে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিল উত্থাপন। এবার মাস্ক তৈরি করবে ফোর্ড। হ্যাকিং ঝুঁকিতে 7 লাখ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। নতুন 10,000 চাকরি দিচ্ছে অ্যামাজন। এবং এলজির নতুন ফোনের নাম প্রকাশ। যাচ্ছি বিস্তারিত খবরে। বাংলাদেশ বিষয়ে বাংলাভাষী কর্মকর্তা নিয়োগ দিল ফেসবুক। সিঙ্গাপুর কিংবা ভারতীয় নয়, শেষ পর্যন্ত একজন বাংলাদেশি বাংলাভাষীকেই বাংলাদেশ বিষয়ক কর্মকর্তার দায়িত্ব দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। চলতি বছরের এপ্রিলে বাংলাদেশে 1 ডিগ্রি ইনিশিয়েটিভের প্রতিষ্ঠাতা শাবনাজ রশিদ দিয়াকে নিয়োগ দিয়েছে ফেসবুকের পাবলিক পলিসি বিভাগ। সোমবার ফেসবুকের হেড অফ সেফটি বিক্রম সিং, ফেসবুকের পাবলিক পলিসি বিষয়ক পরিচালক অশ্বিনী রানা, সিঙ্গাপুর থেকে ডিজিটাল মাধ্যমে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বারের সঙ্গে ফেসবুকের নবনিযুক্ত বাংলাদেশ বিষয়ক কর্মকর্তা শাবনাজ রশিদ দিয়ার সঙ্গে পরিচয় করিয়ে দেন। এ সময় ফেসবুক মোবাইল পার্টনার বিভাগের ইরাম ইকবালও বৈঠকে সংযুক্ত ছিলেন। প্রায় 3 ঘণ্টাব্যাপী চলা বৈঠক বিষয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার ডিজি বাংলাকে জানালেন, আমাদের এখন একদম ডাইরেক্ট একটি কন্ট্যাক্ট পেলাম যে মেয়েটি বাংলাদেশী এবং বাংলা বোঝে, এটা তার জন্য একটা সুবিধা। আরো 2টি বিষয় আমরা বলেছি, সেটা হচ্ছে যে তোমরা দুনিয়ার কোথায় কি করতেছে এটা আমি জানি না, তোমার এখানে ফেসবুক যারা ব্যবহার করে তাদের 90% ভাষা হচ্ছে বাংলা, এবং বাংলাতেই তারা কমেন্ট করে, বাংলাতেই তারা করে, এবং কখনো কখনো বাংলা হরফের বদলে রোমান হরফও ইউজ করে। তো তুমি যদি বাংলা না বুঝো, তুমি যদি এটা অ্যানালাইসিস ঠিক মতো করতে না পারো, তাহলে এটা একটা বিপজ্জনক অবস্থা। সুতরাং তুমি সঠিকভাবে সিদ্ধান্ত নিতে পারবে না। বৈঠকে বাংলাদেশের ডিজিটাল নিরাপত্তা আইন সহ বাংলাদেশের সংশ্লিষ্ট সকল প্রচলিত আইন ও বিধিবিধান মেনে চলার পাশাপাশি রিসেলার নিয়োগ, জাতীয় রাজস্ব বোর্ডকে কর প্রদানে প্রতিনিধি নিয়োগ এবং বাংলা ভাষার সঠিক অনুবাদ ও প্রয়োগের প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করেন মন্ত্রী। আমরা স্ট্রেট ফেসবুককে বলেছি, তুমি বাংলাদেশে অপারেট করো এবং বাংলাদেশের জনগণের জন্য তুমি একটা প্ল্যাটফর্ম তৈরি করছো, তুমি এখান থেকে বিজনেস করো। তোমাকে বাংলাদেশের ডিজিটাল নিরাপত্তা আইন সহ বিধিবিধান আইন যা আছে, যেগুলো তোমার সাথে সংশ্লিষ্ট, সেগুলো তোমাকে মেনে চলতে হবে। এর ব্যত্যয় আমরা কোনো মতেই মেনে নেব না। বৈঠকে জানানো হয়, ফেসবুক বিটিআরসি এবং সংশ্লিষ্টদের সাথে প্রতি মাসে অন্তত একটি করে বৈঠকের মাধ্যমে বাংলাদেশের তাদের স্বচ্ছ কার্যক্রম বাস্তবায়নে কাজ করবে। বিটিআরসি ডিজিটাল নিরাপত্তা আইনে ক্ষমতাপ্রাপ্ত একটা প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠান ডিজিটাল নিরাপত্তা বিধান করার জন্য যেসব ব্যবস্থা গ্রহণ করা দরকার সেগুলো নেবে, তারই অংশ হিসেবে তোমাদেরকে রিপোর্ট করা হয়। এবং বিটিআরসি যে রিপোর্টগুলো পায়, সেই রিপোর্টগুলো হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিটিআরসির কাছে এটা পাঠায়। এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মানে কোনো ব্যক্তি না, এটা রাষ্ট্রের প্রতিষ্ঠান, রাষ্ট্রীয় নিরাপত্তার দায়িত্বে যারা নিয়োজিত, এবং ফ্যাক্ট চেকিং অথবা ভেরিফিকেশন এগুলোর আওতায় আমার এই রিপোর্ট পড়ার কোনো কারণ নেই। বিকজ এটা তুমি ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে প্রয়োগ করতে পারো, কিন্তু আমি রাষ্ট্রের পক্ষ থেকে যে রিপোর্ট করি, এই রিপোর্ট চেক করার এখতিয়ার আমি তোমাকে দেইনি। বৈঠকে বিটিআরসির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোস্তফা কামাল, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য আলমগীর হোসেন, ফার্স্ট সেক্রেটারি কাজী ফরিদ উদ্দিন এবং বিটিআরসির সিনিয়র সহকারী পরিচালক তৌসিফ শাহরিয়ার ও আমজাদ হোসেন সহ সংশ্লিষ্ট শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রযুক্তিপণ্য রপ্তানি ও ই-বর্জ্য ব্যবস্থাপনায় নেতৃত্ব দেবে বাংলাদেশ।
আত্মনির্ভরশীল ডিজিটাল বাংলাদেশ গড়তে দেশি পণ্য ব্যবহারে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। নিজে গত 6 মাস ধরে ওয়ালটনের টেমারিন ল্যাপটপ ব্যবহার করেন এবং ল্যাপটপটিতে আন্তর্জাতিক মানের সুবিধা পাচ্ছেন জানিয়ে অচিরেই ডিজিটাল ডিভাইস উৎপাদক থেকে রপ্তানিকারক দেশ হিসেবে নেতৃত্ব দেবে বাংলাদেশ, এমনটাই প্রত্যাশা করেছেন প্রতিমন্ত্রী। ওয়ালটনের ল্যাপটপ অদলবদল অফারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমন প্রত্যাশার কথা জানান জুনায়েদ আহমেদ পলক। আমাদের এই 94টা যে খুচরা যন্ত্রাংশ আছে, এগুলোর ইম্পোর্ট ডিউটি কোথাও ছিল 30%, কোথাও ছিল 120%, সেগুলোকে কমিয়ে যদি আমরা 1% করে দিই, তাহলে কিন্তু আমাদের এই যে ক্রমবর্ধমান চাহিদা, এই যে 4 কোটি মোবাইল ফোন আমদানি হচ্ছে, এই যে 5 লক্ষ ল্যাপটপ আমদানি হচ্ছে, প্রচুর বৈদেশিক মুদ্রা আমরা সাশ্রয় করতে পারবো, আমাদের আত্মনির্ভরশীল একটা ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলতে পারবো যদি আমরা এই খুচরা যন্ত্রাংশের উপরে ইম্পোর্ট ডিউটিটা কমিয়ে দিই। তাহলে ওয়ালটন এবং ওয়ালটনের মতো আরো কোম্পানি দেশে তৈরি হবে। অনলাইনে যুক্ত হয়ে দেয়া বক্তব্যে এ সময় এ ধরনের অদলবদল অফার বর্জ্য ব্যবস্থাপনাতে বাংলাদেশকে নেতৃত্বের অবস্থানে নিয়ে যাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন প্রতিমন্ত্রী। বর্জ্য নিয়ে একটা খুব দুশ্চিন্তার মধ্যে ছিলাম যে এই যে প্রতি বছর কোটি কোটি ল্যাপটপ, আমরা খুবই আনন্দিত যে 16 সাল থেকে যে ওয়ালটন এবং আরো বেশ কিছু কোম্পানি বাংলাদেশে এখন তারা মোবাইল ফোন অ্যাসেম্বলিং করছে, ম্যানুফ্যাকচারিং করছে। আমাদের কিন্তু গত অর্থ বছরে 3.5 কোটি মোবাইল ফোন সেল হয়েছে, যেখানে কিন্তু প্রায় 1.5 কোটি মোবাইল ফোন বাংলাদেশে কিন্তু অ্যাসেম্বল হয়েছে। এটা অনেক বড় ব্যাপার। ওয়ালটন যে এই যে পুরাতন সচল অথবা অচল ল্যাপটপগুলো নিয়ে তারা যে সাশ্রয়ী মূল্যে নতুন ল্যাপটপ দিচ্ছে, এর ফলে একদিকে যেরকম গ্রাহকরা নতুন একটি ল্যাপটপ পাচ্ছে, আধুনিক প্রযুক্তি পণ্য পাচ্ছে, অপরদিকে কিন্তু পরিবেশের যে বর্জ্যের যে চাপ, সেটাও কিন্তু রক্ষা হচ্ছে। ফলে যে ল্যাপটপগুলো হয়তো বর্জ্য হিসেবে আমাদের জলবায়ু এবং পরিবেশকে নষ্ট করত, সেটা কিন্তু নতুন সময়ের এই যে নয়া প্রযুক্তি, নবপ্রজন্মের যে সবুজ পৃথিবী স্লোগানে, এটি এমন একটি উদ্যোগ যেটা আমাদের তরুণ সমাজের সদস্যদেরকে পরিবেশ বান্ধব হওয়ার জন্য আরো বেশি উৎসাহিত করবে। সোমবার রাজধানীর বসুন্ধরার কর্পোরেট অফিস প্রাঙ্গণে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে ওয়ালটন ডিজিটেক চেয়ারম্যান SM রেজাউল আলম, ব্যবস্থাপনা পরিচালক SM মঞ্জুরুল আলম এবং CEO লিয়াকত আলী ভুইয়া বক্তব্য রাখেন। নবপ্রজন্মের নতুন পৃথিবী স্লোগানে চালু করা ওয়ালটনের এই অদলবদল অফারে পুরনো সচল ল্যাপটপ বা ডেস্কটপ জমা দিয়ে 22% ডিসকাউন্ট পাবেন ক্রেতারা, আর পুরনো অচল ল্যাপটপ বা ডেস্কটপ জমা দিলে মিলবে 15% ডিসকাউন্ট। ডিসকাউন্টের পর পরিশোধযোগ্য মূল্যের 30% ডাউন পেমেন্ট দিয়ে নতুন পণ্যটি নেওয়া যাবে। বাকি মূল্য বিনা সুদে 3 মাসের সহজ কিস্তিতে পরিশোধ করা যাবে। জাতিসংঘের সম্মাননা পেল বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল। তথ্য প্রযুক্তি খাতে বিশ্বের অন্যতম সম্মানজনক পুরস্কার ওয়ার্ল্ড সামিট অন ইনফরমেশন সোসাইটি WSIS পুরস্কার 2020 অর্জন করল বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল। নবম অ্যানুয়াল অ্যাওয়ার্ডের এই আয়োজনে এমপ্লয়মেন্ট ক্যাটাগরিতে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের আওতায় BGD eGov চার্টের সক্ষমতা বৃদ্ধি শীর্ষক প্রকল্পের বাংলাদেশ ন্যাশনাল আর্কিটেকচার টিম তাদের রিক্রুটমেন্ট প্ল্যাটফর্ম নিয়ে এই অ্যাওয়ার্ড অর্জন করে। সোমবার অনলাইনে অনুষ্ঠিত WSIS ফোরামের প্রাইজেস অ্যাওয়ার্ড সিরিমনিতে আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন মহাসচিব হাওলিন ঝাও এই অ্যাওয়ার্ড ঘোষণা করেন। এ সময় উপস্থিত ছিলেন ইউএনএসকেপের এক্সিকিউটিভ সেক্রেটারি আর্মিদা সালসিয়া আলিস জাবানা, ITU থেকে ক্যাটালিন ম্যারিনেস্ক, ডোমিনিকান রিপাবলিকের অ্যাম্বাসেডর ক্যাটরিনা ন্যাট, ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশনের সেক্রেটারি জেনারেল ফ্যাং লিউ সহ আরও অনেকেই। বাংলাদেশ সরকারের তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের এই অর্জনে অভিনন্দন জানান। ওয়ার্ল্ড সামিট অন ইনফরমেশন সোসাইটি অ্যাওয়ার্ড 2020-এর মাধ্যমে এই আন্তর্জাতিক সম্মাননা দেওয়ার আয়োজক সহ অ্যাওয়ার্ড নির্বাচন কমিটির আন্তরিক ধন্যবাদ জানান ICT বিভাগের সিনিয়র সচিব NM জিয়াউল আলম। এই অর্জন বিষয়ে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক পার্থপ্রতিম দেব বলেন, It's another recognition for our digital journey. Special credits go to our Honorable Prime Minister Sheikh Hasina for her vision Digital Bangladesh, and Mr. Shojib Wajid, Honorable ICT Advisor, Architect of Digital Bangladesh,
Honorable State Minister ICT and Senior Secretary ICT Division, and all of our team members for their sincere efforts to develop this platform. Special thanks to Mr. Howling Zhao, Secretary General ITU, for his dynamic leadership, and to all voters who voted us for this award. Thank you all for everything. সংসদে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিল উত্থাপন। হাওড়াঞ্চল সুনামগঞ্জে একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন করতে যাচ্ছে সরকার। উদ্যোগ বাস্তবায়নে সোমবার জাতীয় সংসদে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিল 2020 নামে একটি বিল উত্থাপন করেছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষায় বিশ্বের সহিত সঙ্গতি রক্ষা ও সমতা অর্জন এবং জাতীয় পর্যায়ে উচ্চশিক্ষা ও আধুনিক জ্ঞান চর্চা, বিশেষ করিয়া বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে যথাযথ গুরুত্ব প্রদান সহ পঠন পাঠন ও গবেষণার সুযোগ সৃষ্টি ও সম্প্রসারণ কল্পে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নামে আনীত একটি বিল, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিল 2020 এ মহান সংসদে উত্থাপনের জন্য অনুমতি প্রার্থনা করছি। পরে বিলটি অধিকতর পরীক্ষা নিরীক্ষার জন্য শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছে। সংসদে উত্থাপিত বিলটি অন্যান্য বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন অনুসরণ করে প্রণয়ন করা হয়েছে। বিলটির উদ্দেশ্য ও কারণ সম্বলিত বিবৃতিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর নীতিগত সম্মতির পরিপ্রেক্ষিতে সুনামগঞ্জ জেলায় সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নামে একটি বিশ্ববিদ্যালয় স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। বিলটি পাশ হলে বিশ্ববিদ্যালয় স্থাপনের কার্যক্রম শুরু হবে। এর আগে গত 2 মার্চ বিলটি মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। আইন পাশের মাধ্যমে এ বিশ্ববিদ্যালয়টি চালু হলে দেশে বিজ্ঞান ও প্রযুক্তি প্রকৌশল পাবলিক বিশ্ববিদ্যালয়ের সংখ্যা হবে 20টি। নজর দিচ্ছি দেশের বাইরে। এবার মাস্ক তৈরি করবে ফোর্ড। চলমান করোনা ভাইরাস মহামারী মোকাবেলায় 10 কোটি মাস্ক তৈরির ঘোষণা দিয়েছে বিশ্ববিখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ফোর্ড। এর আগে কোম্পানির ঘোষিত 50,000 ভেন্টিলেটর বানানোর প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে। খবরে বলা হয়, আগামী বছর জুড়েই চলবে প্রতিষ্ঠানের মাস্ক তৈরির কাজ। ইতোমধ্যেই প্রতি সপ্তাহে 25 লাখ মাস্ক বানাচ্ছে প্রতিষ্ঠানটি। সামনের মাসেই মেশিনের সংখ্যা বাড়ানো হবে বলে জানিয়েছে ফোর্ড। ফোর্ড আরও জানিয়েছে, তৈরি করা এই মাস্কগুলো ফোর্ডের কর্মী এবং ঝুঁকিপূর্ণ অঞ্চলের নাগরিকদের কাছে বিতরণ করা হবে। যে অঞ্চলগুলো সবচেয়ে বেশি প্রয়োজন সে অঞ্চলগুলোর জন্যই মূলত 10 কোটি মাস্ক তৈরি করা হচ্ছে বলে জানিয়েছে ফোর্ড প্রধান জিম হ্যাকেট। এক বিবৃতিতে জিম হ্যাকেট বলেন, আমাদের সঙ্গে কাজ করার জন্য ফোর্ড কর্মীদের মনোবল এবং দৃঢ়তা বেড়েছে। হ্যাকিং ঝুঁকিতে 7 লাখ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। গত সপ্তাহে কয়েক লাখ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট হ্যাকিংয়ের ঝুঁকিতে পড়েছে বলে জানিয়েছে ওয়ার্ডপ্রেস ওয়েব ফায়ারওয়ালের ডেভেলপার প্রতিষ্ঠান ডিফায়েন্ট। জনপ্রিয় ওয়ার্ডপ্রেস প্লাগইন ফাইল ম্যানেজারের 0 ডে ত্রুটি ধরার পর হ্যাকাররা এই হ্যাকিংয়ের ঘটনা ঘটিয়েছে। প্লাগইনটি 7 লাখের অধিক ওয়েবসাইটে ইনস্টল রয়েছে। 0 ডে ত্রুটির মাধ্যমে পুরাতন সংস্করণের ফাইল ম্যানেজার প্লাগইন থাকা ওয়েবসাইটে হ্যাকাররা ভাইরাস সম্বলিত ফাইল আপলোডের সুযোগ দেয়। কবে এই ত্রুটি ধরা পড়েছে সেটি পরিষ্কার নয়, তবে গত সপ্তাহে প্লাগইনটি ইনস্টলে থাকা ওয়েবসাইটে হ্যাকিং প্রচেষ্টা শুরু হয়েছে। যদি হ্যাকাররা সফল হতে পারে তাহলে আক্রান্ত ওয়েবসাইটের ওয়েবশেল অ্যাক্সেসের মাধ্যমে সাইটটি নিয়ন্ত্রণে নিতে পারবে। নতুন 10,000 চাকরি দিচ্ছে অ্যামাজন। নিজ দেশে নিজেদের প্রসার ঘটিয়েই চলেছে অ্যামাজন। ভেলেভিউ এবং ওয়াশিংটনে আরও 10,000 নতুন কর্মসংস্থান তৈরির পরিকল্পনা করছে বিশ্বের শীর্ষ এই ই-কমার্স জায়ান্ট। এক ব্লগ পোস্টে কোম্পানির ভাইস প্রেসিডেন্ট জন স্কোয়াটলার এই পরিকল্পনার বিস্তারিত তুলে ধরেছেন। গত ফেব্রুয়ারিতে শহরটিতে নতুন 15,000 চাকরির সুযোগ তৈরির বিস্তারিত পরিকল্পনা ঘোষণা করেছিল অ্যামাজন। স্কোয়াটলার বলেন, বেলেভিউতে অতিরিক্ত 20 লাখ বর্গফুটের অফিস নেওয়া হচ্ছে। আইকনিক এবং টেকসই স্থাপনা ভুলকান, 555 টাওয়ার এবং ওয়েস্ট মেইনের এই জায়গা লিজ নেওয়া হয়েছে। উভয় ভবনই বর্তমানে নির্মাণাধীন রয়েছে। কর্মসংস্থানের পাশাপাশি স্থানীয় পরিবারের স্বাস্থ্যসহ মানব সেবায় $1 মিলিয়ন ফান্ডের ঘোষণা দিয়েছে অ্যামাজন। এলজির নতুন ফোনের নাম প্রকাশ। এলজি তাদের পরবর্তী ফোনের নাম প্রকাশ করেছে। আগামী 14 সেপ্টেম্বর উইং নামের ফোনটির বিস্তারিত তুলে ধরা হবে। নতুন প্রকাশ করা টিজার ভিডিওতে দেখা গেছে ফোনটিতে 2টি ডিসপ্লে থাকবে। স্লাইডিং মেকানিজমের মাধ্যমে টি শেপে ডিসপ্লে দুটি ব্যবহার করা যাবে। এর পাশাপাশি ফোনটিতে থাকছে 5G সমর্থন। পেছনে থাকছে 64 মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা সহ 3টি ক্যামেরা। ব্যবহার করা হবে স্ন্যাপড্রাগন 7 সিরিজের প্রসেসর।
কোম্পানির এক্সপ্লোরার প্রকল্পের আওতায় প্রথম এই ফোনটি উন্মোচন করা হচ্ছে। চিরাচরিত স্মার্টফোনের ধারণা থেকে এটি ব্যবহারকারীদের নতুন অভিজ্ঞতা দেবে এবং নতুন ও ভিন্ন ফর্ম ফ্যাক্টরের সুবিধা দেবে। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। ডিজিটাল জীবনধারায় নিরাপদে ভালো কাটুক সবার জীবন। প্রযুক্তির সঙ্গে আপডেটেড থাকতে যুক্ত থাকুন ডিজি বাংলায়।